প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে গত সোমবার গ্রেপ্তার করা হলো ঢাকার বারিধারার DUHS এর বাসা থেকে সোমবার গভীর রাতে। এইটি একটি পুরনো খবর এখন। তো তিনি রিমান্ডে আছেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং রিমান্ড থেকে কিছু কিছু তথ্য পাওয়া যাচ্ছে তার বিষয়ে। তো এই ধুরন্ধর মানুষটি ইন্টারোগেশন অফিসারদের, যারা তাকে ইন্টারোগেট করছেন, নানা রকম প্রশ্ন করছেন, তাদেরকে কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করছেন, তাদের প্রশ্নের উত্তর ঠিকঠাক দিচ্ছেন না, কিংবা বিভ্রান্তিকর উত্তর দিচ্ছেন অনেক সময়। কারণ এই মানুষটি কোনো সাধারণ মানুষ নন, একজন ধুরন্ধর এবং ভয়াবহ রকমের ষড়যন্ত্রকারী। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, রাষ্ট্রের সিভিলিয়ান নাগরিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, খুনের মামলা থেকে শুরু করে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং, সব রকমের অভিযোগ তার বিরুদ্ধে আছে। আর এই মানুষটি সম্পর্কে আজ আমি আপনাদের এমন কিছু তথ্য দিতে যাচ্ছি যা শুনলে সত্যিকার অর্থেই আপনাদের পায়ের নিচের মাটি সরে যাবে। একটি মানুষের উত্থান কোন পর্যায় থেকে কোন পর্যায়ে যেতে পারে, কোন অবস্থা থেকে একজন মানুষ কোন অবস্থায় যেতে পারেন, এই বিষয়টি খোলাসা করব এই এপিসোডে। তো প্রিয় দর্শক শ্রোতা, এপিসোডটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখবার জন্য। তো দেরি না করে শুরু করছি। আমি আগেও তাকে নিয়ে একটা এপিসোড করেছিলাম, বা আজকের এপিসোডে তাকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্যগুলো দিব, সেই তথ্যের আলোকে আপনারা তাকে এমন একজন মানুষ হিসেবে পাবেন যাকে নিয়ে মুভি তৈরি হতে পারে, যাকে নিয়ে উপন্যাস লেখা যেতে পারে, এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিব। আর এরকম উত্থান কারো হয়েছে বলে নিকট অতীতে আপনাদের জানা আছে বলে আমি মনে করি না। তাই নানা কারণে এপিসোডটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো শুরু করছি। তো মাসুদ উদ্দিন চৌধুরী ফেনীর সন্তান। ফেনীর দাগনভূঞা এলাকায় এক সাধারণ কৃষক পরিবারে তার জন্ম। লেখাপড়া তেমন করতে পারেননি, কোন পর্যন্ত করেছেন সেইটিও ঠিকঠাক জানা নেই, পাওয়া যাচ্ছে না তথ্য। তো তিনি চট্টগ্রামের একটি ফার্মে কাজ করছিলেন কেরানি হিসাবে, ক্লার্ক। 1974 সন। তখন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়। সেই বেদনাদায়ক ভয়াবহ দুর্ভিক্ষের সময় দুর্ভিক্ষের ত্রাণ আত্মসাৎ করেন তিনি। নানা রকম ভোগ্য পণ্য, যেগুলো দরিদ্র, সুবিধা বঞ্চিত, না খেয়ে মরে যাচ্ছেন এমন মানুষদের জন্য যেসব ত্রাণ এসেছিল, সেই ত্রাণের বেশ খানিকটা তিনি আত্মসাৎ করেন এবং বিক্রি করেন বাইরে। শুধু তাই না, 2 ট্রাক তেল জনগণের জন্য এসেছিল, সেই 2 ট্রাক তেল তিনি কালো বাজারে বিক্রি করে দেন ময়মনসিংহের চোরাকারবারিদের কাছে, এবং এভাবে তিনি বেশ কিছু টাকা উপার্জন করেন তখন কালো পথে। এবং এতে করে তার বিরুদ্ধে মামলাও হয়। আর সেই মামলা থেকে বাঁচবার জন্যে তিনি রক্ষী বাহিনীতে যোগদান করেন, রক্ষী বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করেন। তো রক্ষী বাহিনীতে তার দিনকাল ভালোই কাটছিল। 75-এর পর পরিবর্তন হলে রক্ষী বাহিনীর বেশিরভাগ সদস্যদের সেনাবাহিনীতে আত্মীকরণ করা হয়। তো সেইভাবে তার চাকরিটিও সেনাবাহিনীতে ন্যস্ত হয়। তো সেনাবাহিনীতে তিনি তার কাজ চালিয়ে যান এবং তিনি অফিসার হয়ে যান। অফিসার হয়ে নানা ফন্দি ফিকির করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জয় করেন নানাভাবে, এবং একের পর এক প্রমোশন বাগাতে থাকেন। যদিও এটি একটি বিস্ময় জায়গায় সবার মধ্যে বিস্ময়কর ব্যাপার, তার যথাযথ এডুকেশন ছিল না, তার কোনো ডিপ্লোমা, ডিগ্রি এমন কিছুর সন্ধান পাওয়া যায় না। কোনোভাবে পরিস্থিতি ম্যানেজ করে, আর যেহেতু আত্মীকরণের ব্যাপার, তাই হয়তো এই বিষয়গুলো সেভাবে যাচাই বাছাই করা হয়নি। আর রক্ষী বাহিনীতে যে কাউকেই তখন নেওয়া হতো। তো 20 বছরের তরুণ এই মাসুদ উদ্দিন চৌধুরীকে নেওয়া হয়েছিল। আর চাকরিটি সেনাবাহিনীতে আত্মীকরণের কারণে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। তো লোকটি ধুরন্ধর ছিলেন, তার IQ শার্প ছিল, এতে কোনো সন্দেহ নেই, কারণ তিনি পরবর্তী বছরগুলোতে তার প্রমাণ রেখেছেন। তো সেনাবাহিনীতে তার চাকরি ঠিকঠাক চলছিল। আর সেনাবাহিনীতে তার পরিচয় হয় সাইদ ইস্কান্দারের সঙ্গে, বেগম খালেদা জিয়ার ছোট ভাই এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মামা সাইদ ইস্কান্দারের সঙ্গে। যেহেতু ফেনীরই লোক, সেই সুবাদে হয়তো পরিচয় হয়। আবার তারা পরবর্তীতে আত্মীয় হয়ে ওঠেন একে অপরের।
সাইদ ইস্কান্দার এবং মাসুদ উদ্দিন চৌধুরী তারা একে অপরের ভাইরা ভাই। তো আত্মীয়তার সুবাদে তার সঙ্গে পরিচয় থাকার কারণে বিএনপি আমলেও তিনি ভালো সুবিধা ভোগ করেন এবং প্রমোশন বাগান, ভালো পোস্টিং বাগান, এমন সব জায়গায় যেটি ব্রিলিয়ান্ট অফিসার না হলে এইসব পোস্টিং কেউ পায় না, এরকম রেকর্ড নেই, কিন্তু মাসুদ উদ্দিন চৌধুরী সেই পোস্টিংগুলো বাগিয়েছেন। তো জনমনে ধারণা আছে যে বিএনপির সঙ্গে সখ্যতা, বেগম খালেদা জিয়ার আত্মীয় তথা সাইদ ইস্কান্দারের এই রেফারেন্সগুলো কাজে লেগেছিল তার চাকরিতে উত্থানের ক্ষেত্রে। তো অত্যন্ত ঈর্ষণীয় কিছু পজিশনে তিনি কাজ করেছেন, কিছু পোস্টিং তার হয়েছিল। যেমন 2003-এ তিনি ডিজিএফআই এর প্রধান ছিলেন, 2003-এ। 2007-এ সাভারের 9ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি ছিলেন এবং পরবর্তীতে কুমিল্লায় 33 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এই পজিশনগুলো কিন্তু ঈর্ষণীয় পজিশন সেনাবাহিনীতে। সবাই এই পজিশনগুলো পায় না, সবাইকে দেয়া হয় না, বাট তিনি পেয়েছেন। যদিও উল্লেখযোগ্য লেখাপড়া, যোগ্যতা, ডিগ্রি, ডিপ্লোমা সার্টিফিকেটস তার আছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। আচ্ছা, এর বাইরেও তিনি 2007-এর 5 জুন থেকে 2008-এর 2রা জুন পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও ছিলেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার। এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ এবং সংবেদনশীল একটি জায়গা। সেই জায়গাতেও তিনি ছিলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগের। তো দেখা যাচ্ছে যে তিনি চাকরিতে বেশ সুবিধা করতে পেরেছিলেন দৃশ্যমান কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও। তাই বলছিলাম যে তার আইকিউ হয়তো খুব শার্প হবে, যেই কারণে তিনি সিস্টেমকে বাইপাস করে, সিস্টেমকে ম্যানিপুলেট করে নানাভাবে সুবিধা বাগিয়ে নিয়েছেন, প্রমোশন, সব রকমের সুবিধা তিনি বাগিয়ে নিয়েছেন চাকরিতে এবং প্রভাব বিস্তার করেছেন সেনাবাহিনীতে নানাভাবে। আর 2007-এর 11 জানুয়ারি যখন আমাদের 1/11 হলো, 1/11, তো 1/11-র প্রেক্ষাপট বা পটভূমি নিয়ে বেশি বিস্তারিত কথা বলবো না। 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি জামায়াতের সরকার ক্ষমতায় ছিল। তো সেই সরকার ভালো শাসন করেছে এই কথা বলা যাবে না। সেই সরকারই আসলে 1/11-র পটভূমি রচনা করেছিল, কারণ এই সরকারটি ভালো কাজ করতে পারেনি। রাষ্ট্রের স্থিতিশীলতা বিঘ্নিত হয়েছিল, রাষ্ট্র নানাভাবে অস্থিতিশীল হয়ে উঠেছিল। সেই কারণেই এই দুর্বলতাকে ঘিরে, এই দুর্বলতাকে শত্রু হিসেবে ব্যবহার করে 1/11 বা 1/11 চলে আসে 2007-এর 11 জানুয়ারি। আর 1/11-এর কুশীলবদের মধ্যে মেইন ক্যারেক্টার্স, উল্লেখযোগ্য ক্যারেক্টারগুলো, যেমন সেনাপ্রধান মঈন আহমেদ, তিনি পর্দার অন্তরালে থেকে কলকাঠি নাড়তেন। যদিও একজন সিভিলিয়ান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফখরুদ্দিন আহমেদ সরকার প্রধান ছিলেন, বাট মূলত সরকারটি পরিচিত হতো মিলিটারি ব্যাকড সরকার হিসেবে। তো যাই হোক, তো এই কুশীলবদের মধ্যে অন্যতম প্রধান প্রভাবদায়ী, প্রভাব বিস্তারকারী কিংবা ইনফ্লুয়েন্সিয়াল একজন ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। আর তখন একটি কমিটি গঠিত হয়, খুব গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের জনগণের জন্য ভীতিকর একটি কমিটি গঠিত হয় সেই সময়টিতে। আর সেই কমিটিটি ছিল দুর্নীতি বিরোধী গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি। মনে রাখা বেশ কঠিন, দুর্নীতি বিরোধী গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি। আর এই জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক কিংবা প্রধান হন মাসুদ উদ্দিন চৌধুরী। এই কমিটি তখন এতটাই শক্তিশালী, এতটাই প্রভাবশালী হয়ে উঠেছিল যে এই দেশের শীর্ষ ব্যবসায়ীরা, আমলারা, রাজনীতিবিদেরা রাতে ঘুমোতে পারেননি এই কমিটির লোকদের ভয়ে, বিশেষভাবে মাসুদ উদ্দিন চৌধুরীর ভয়ে। শীর্ষ ব্যবসায়ীদের, আমলাদের, রাজনীতিবিদদের ধরে নেওয়া হতো। জয়েন্ট ইন্টারোগেশন সেল ছিল যৌথ বাহিনীর, সেখানে তাদের ধরে নেওয়া হতো এবং সেখানে ধরে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের নামে শারীরিক নির্যাতন করা হতো এবং অনেকের কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করে নিয়েছেন মাসুদ উদ্দিন চৌধুরী। এই অভিযোগ তার বিরুদ্ধে আছে। বিভিন্ন সময় ব্যবসায়ীরা নিজেরাই সেই অভিযোগ করেছেন এবং আমাদের গণমাধ্যম, জাতীয় দৈনিকগুলো, সব মাধ্যমে এই বক্তব্যগুলো, এই কথাবার্তাগুলো রেকর্ডেড আছে। কোটি কোটি টাকা তখন মাসুদ উদ্দিন চৌধুরী কামিয়ে নিয়েছিলেন ব্যবসায়ীদের জিম্মি করে। আর আমাদের ব্যবসায়ীরা তো তুলসী পাতা না, তাদেরও সমস্যা আছে, দুর্বল জায়গা আছে। সেই জায়গাগুলো খুঁজে বের করে করে মাসুদ উদ্দিন চৌধুরী হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন এবং বিদেশে পাচার করেছেন বলে শোনা যায় বা এরকম অভিযোগ আছে।
তো এইটি আমাদের একটি পরিহাস রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে। কারণ যেই লোকটি দুর্নীতি বিরোধী গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান, তিনি ব্যবসায়ীদের এবং রাজনীতিবিদদের আটকে রেখে জোর করে তুলে এনে ইন্টারোগেশনের নামে তাদের কাছ থেকে গোপনে কোটি কোটি টাকা বাগিয়ে নিয়েছেন, হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন, বিদেশে পাচার করেছেন। তাহলে এর চেয়ে ট্র্যাজেডি আর কি হতে পারে? এর চেয়ে প্রহসন আর কি হতে পারে? যদিও সেই সময়ে দেশের মানুষ অল্প সময়ের জন্য হলেও মাসুদউদ্দিন চৌধুরী গমকে ত্রাতা মনে করেছিলেন, যে তারা আমাদের রক্ষা কবচ। বিশেষভাবে সাধারণ মানুষ যারা সততা প্র্যাকটিস করেন, দুর্নীতি বিরোধী সাধারণ মানুষ, তারা আইডিয়াটি পছন্দই করেছিলেন। বাট যতই দিন যাচ্ছিল ততই মনে হচ্ছিল যে যেই হাক ডাক দিয়ে 111 এসেছে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়, অত্যাচার, অনিয়ম, বিশৃঙ্খলা, অস্থিতিশীলতার বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে 111 এসেছে। শুরুর দিকে মানুষ ওয়েলকাম জানিয়েছিলেন, খুশি হয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি পরিষ্কার হয়ে যেতে খুব সময় লাগেনি যে তাদের উদ্দেশ্য আসলে সেরকম কিছু ছিল না। তাদের উদ্দেশ্য ছিল নিজেদের স্বার্থ হাসিল করা, নিজেরা টাকা পয়সা কামানো, প্রভাব বিস্তার করা, ক্ষমতাকে দীর্ঘায়িত করা ইত্যাদি। আস্তে আস্তে বিষয়গুলো পরিষ্কার হয়ে যায়। তো এই মাসুদউদ্দিন চৌধুরী তখন যত অপকর্ম করেছিলেন, তার অপকর্মগুলোর মধ্যে আরেকটি অন্যতম প্রধান ছিল -2, অর্থাৎ বাংলাদেশের 2 শীর্ষ নেত্রীকে রাজনীতি থেকে মাইনাস করবার চেষ্টা করেছিলেন। নানা রকম ফন্দি ফিকির ষড়যন্ত্র করে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখবার চেষ্টা করছিলেন। সব রকমের চেষ্টা তিনি চালিয়েছেন এবং তারই অংশ হিসেবে বেগম খালেদা জিয়াকে মাইনাস করবার জন্যে, তাকে কনভিন্স করবার জন্যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয় এবং বলা হয় এই মাসুদউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সেই নির্যাতনটি চালানো হয়। কিছু অতি উৎসাহী সামরিক কর্মকর্তা তার নির্দেশে এই নির্যাতনটি জনাব তারেক রহমানের উপর চালান। তাকে এই পরিমাণ নির্যাতন করা হয় যে তিনি বাঁচবেন এটি মনে হয়নি একটি সময়। তাকে উপরে তুলে ধরা হয়, এরকম কয়েকজন মিলে উপরে তুলে ধরেন, তুলে ধরে তাকে হঠাৎ করে ফ্লোরে ছেড়ে দেন উপর থেকে, ফলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আরও অসংখ্য রকমের শারীরিক জটিলতায় তিনি ভোগেন এবং একটি সময় তিনি বিদেশে চলে যেতে বাধ্য হন চিকিৎসা নেবার জন্যে। এবং সেই থেকে তিনি যুক্তরাজ্যে 17 বছর প্রবাস জীবন কাটিয়ে নির্বাসনে থেকে 2025-এর 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসে। এর পরেরটি আপনাদের সব জানা আছে। তো এই তারেক রহমানের নির্যাতনের বিষয়টি বিভিন্ন সময়ে তার নাম এসেছে, নিশ্চিত করে আমরা অনেক সময় জানতাম না যে আসলে কি হয়েছে, কে দায়ী ছিলেন। তো এখন বিষয়টি একেবারে জলবত্তরলম। এই মাসুদউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই নির্যাতন তারেক রহমানের উপর চালানো হয়েছিল। তো তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এইটি মাসুদউদ্দিন চৌধুরীর জন্য একটি ট্র্যাজেডি। আর মাসুদউদ্দিন চৌধুরী এখন রিমান্ডে আছেন। তো রিমান্ডে তিনি সত্য কথা বলতে বাধ্য হবেন বা তাকে বাধ্য করা হবে, এটি তো আমরা জানি। তো দেখা যাক তিনি নতুন নতুন তথ্য দিচ্ছেন। অনেক রাঘব বোয়ালের নাম বেরিয়ে আসছে। 111-এর সঙ্গে কারা কারা যুক্ত ছিলেন, 1/11 কারা কারা ঘটিয়েছিলেন, সেই অতি উৎসাহী ব্যক্তিরা কোন উদ্দেশ্যে, কে, কোত্থেকে, সংযোগগুলো কিভাবে হয়েছিল, এই সব কিছু একটি সময় বেরিয়ে আসবে। এবং মাসুদউদ্দিন চৌধুরী রাজসাক্ষী হবেন মনে হচ্ছে, কারণ রাজসাক্ষী হলেই তার জন্য ভালো, আমরা সব কিছু জানতে পারবো 111 আদ্যপান্ত। তো দেখা যাক, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ড চলছে। তার সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের দেবার জন্য। সেটি হলো, তিনি 2007-এর 11 জানুয়ারি 111 হলো। ঠিক 1.5 বছরের মাথায় 2008-এর জুনে তিনি আর এই 111 সরকারে থাকতে পারলেন না, কারণ সেনাপ্রধান মঈনউ আহমেদের সঙ্গে তার মনোমালিন্য হলো। মঈনউ আহমেদ এটি সহ্য করেননি, তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে পাঠিয়ে দেওয়া হয় 2008-এর জুনে। সেখানে তিনি হাই কমিশনার হিসেবে কাজ করছিলেন। 2009-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। শেখ হাসিনাও অজ্ঞাত কারণে তাকে এক্সটেনশন দিয়ে সেখানে 2014 পর্যন্ত রেখে দেন। অর্থাৎ অস্ট্রেলিয়ায় টানা 6 বছর বাংলাদেশের হাই কমিশনার ছিলেন এই মাসুদউদ্দিন চৌধুরী। হাসিনা এক্সটেনশন দিয়েছিলেন, সেইটি আরেক রহস্য। হাসিনাকে মাইনাস করবার চেষ্টা করেছিলেন মাসুদউদ্দিন চৌধুরী। তাহলে হাসিনাকে কেন সেই চেষ্টা করতে হয়েছিল, তাকে এক্সটেনশন দিতে হয়েছিল, সেইটি কিন্তু আরেক রহস্য। তো সেইটি হয়তো ভবিষ্যতে আমরা কখনো জানতে পারব। তো যাই হোক, তিনি হাই কমিশনার হিসেবে কাজ শেষ করে 2014-তে বাংলাদেশে ফিরে আসেন। ফিরে এসে 2018 নির্বাচনের আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। বলা হয় বস্তা বস্তা টাকা নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনাকে ভ্যাট দেবার জন্য বা উপঢৌকন দেবার জন্য।
তো টেকনিক্যাল কারণে শেখ হাসিনা তাকে নিতে পারেননি, আওয়ামী লীগে নিতে পারেননি, আওয়ামী লীগের টিকিট তাকে দিতে পারেননি। বাট শেখ হাসিনা তাকে পরামর্শ দেন জাতীয় পার্টি থেকে টিকিট নেবার জন্য। তো তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন, প্রেসিডিয়াম সদস্য হন এবং জাতীয় পার্টি থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি 2018 অনুষ্ঠিত হয়েছিল, ভোটারবিহীন নির্বাচন, রাতের নির্বাচন, নিশি রাতের ভোট, সেই ভোটে তিনি এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ থেকে। 2024-ও তিনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তো এই হলো তার ইতিহাস। আর 2024-এর ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল, জুলাই অভ্যুত্থান, সেখানে ফেনীর মহিপালে পুলিশের গুলিতে 11 জন নিহত হন ছাত্র জনতা। সেখানে 6টি মামলা হয়, সেই 6 মামলার সবকটিতে তিনি খুনের মামলার আসামি। তার নামটি জড়িয়ে যায়, তার বিরুদ্ধে মামলা হয়, তিনি সেখান থেকে পালিয়ে যান। বাট মামলাগুলো চলতে থাকে এবং সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ঢাকায় তার বিরুদ্ধে 5টি মামলা আছে। তাকে যারা জিজ্ঞাসাবাদ করছেন সেই কর্তৃপক্ষ জানিয়েছেন যে তার বিরুদ্ধে মোট 11টি মামলা আছে। তার আগে আরেকটু কথা বলে নেওয়া ভালো, 2014-তে বাংলাদেশে ফিরে এসে তিনি ব্যবসায়ী হিসাবে আবির্ভূত হন এবং ঢাকার বনানীতে 5 স্টার হোটেলের পার্টনারশিপ, বিলাসবহুল রেস্তোরাঁ এবং ট্রাভেল এজেন্সির মালিকানা তার শুরু হয়। তার ট্রাভেল এজেন্সির নাম হলো 5M ইন্টারন্যাশনাল। আর 5M ইন্টারন্যাশনাল তখন একটি সিন্ডিকেট করে। সেই সময়ের আওয়ামী লীগের অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামালকে সঙ্গে নিয়ে তিনি একটি সিন্ডিকেট করেন। আর সেই সিন্ডিকেট 10,000 লোককে বিদেশে পাঠাবেন এমন একটি সম্ভাবনা দেখা দিয়েছিল। বাট তারা 50,000 লোকের কাছ থেকে টাকা নেন। 1 লক্ষ টাকা তাদের বেসিক খরচ, সেই খরচটি 6 থেকে 7 লক্ষ টাকা নেন। তো এইভাবে 24,000 কোটি টাকা অবৈধভাবে উপার্জন করে এই সাধারণ খেটে খাওয়া নিরীহ মানুষগুলোর কাছ থেকে 24,000 কোটি টাকা তারা আদায় করেন এবং সেই টাকা বিদেশে পাচার করেন। সেই অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। এবং 2024-এর 3 সেপ্টেম্বর অভ্যুত্থানের পরপর ঢাকার আফিয়া ওভারসিজ নামে একটি ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি মালিক আলতাফ হুসাইন, তার বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা করেন, অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, সেই মামলা। আবার 2025-এর মার্চে মালয়েশিয়াতে কর্মী পাঠাবার নামে 11,000 কোটি টাকা অতিরিক্ত নেন লোকের কাছ থেকে এই মাসুদউদ্দিন চৌধুরী। আর সেই অপরাধের সেই অভিযোগে দুদক তার বিরুদ্ধে মামলা করে, সেই মামলাটি চলমান আছে। তাহলে এই লোকটি 24,000 কোটি টাকা বিদেশে পাচার করবার জন্য দায়ী। এই লোকটি ছাত্র জনতাকে গুলি করে হত্যা করবার মামলার সঙ্গে যুক্ত। আর এই লোকটি 111-এর কুশীলবদের অন্যতম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন করে প্রায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। তো দেখা যাক, রিমান্ড চলছে, রিমান্ডে হয়তো আরও চাঞ্চল্যকর তথ্য আমরা পাবো। আবার কখনো আপনাদের সঙ্গে আমি এইসব শেয়ার করব। ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। কথা হবে পরের এপিসোডে।